অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির একজন নেতা, তাকে শোকজের নোটিশ দিয়ে তাকে 3 মাসের জন্য সকল কার্যক্রম বন্ধ করতে বলে বিএনপি কি এখন বলা যায় যে যে বিএনপিতে এখন মুক্তিযুদ্ধ বিরোধী বলে যে অংশটুকু পরিচিত তার প্রভাব বেশি? কারণ আমি প্রশ্ন করতেছি, অ্যাডভোকেট ফজলুর রহমান যা কিছু গত 3 মাসে, 6 মাসে, 9 মাসে বলছেন, 1 বছর আগেও তাই বলছেন। আসলে 1 বছর আগে তার দোষ দেখা গেল না, 3 দিন আগে বলার দোষ হইলো কেন? মানে এইটা যদি একটু বলেন। একটা জিনিস দেখেন, আপনার তো ইউটিউবে না, আপনি তো একটা নিয়মিত অনুষ্ঠান করেন, আপনার প্রশ্নের মধ্যে কিন্তু শানিত আক্রমণ থাকে, কিন্তু তারপরে কিন্তু আপনাকে সবাই প্রশংসা করে, তাই না? এটাই আপনার কৌশল, এটাই আপনার আমি মনে করি। হ্যাঁ, হ্যাঁ। আবার অনেক ইউটিউবেরা, হ্যাঁ, দেখেন, যে ভাষায় কথা বলে, যে ভাষায় আক্রমণ করে, এখন ওই কথার উত্তর দিতে গেলে আর আবার পাহাড় আক্রমণ আসে, তাই না? তা আমার মনে হয় আমরা যারা লেখাপড়া করছি, দাবি করি, আমরা যারা যাই করছি দাবি করি, আমাকে তো সেই ধারায় চলতে হবে। আক্রমণের তো ভাষা অনেক আছে, অনেক শানিত ভাষা আছে, এর উত্তর অনেক সময় অনেকের জন্য কষ্ট হয়ে যায়, তাই না? কিন্তু আমি মেঠুক গালাগালিটা কেন করি? যে কারোর সম্বন্ধে কেন করি? আমি আপনারা মানে বলতে পারেন আপনি দুর্নীতির সাথে জড়িত নাকি বলতে পারেন, আপনি যদি বলেন আপনি একটা চোর, আপনি একটা বাটপার, এই কথা যদি বলেন, তাতে কি আপনার মান কমে না আমার মান কমে? আপনার বক্তব্য একদম পরিষ্কার। কিন্তু চোর বাটপার ধরো অ্যাডভোকেট ফজলুর রহমান আরো 1 বছর আগে থেকে বলতেছেন, তখন কেন তাকে সাবধান করা হলো না? তখন কেন তাকে উপভোগ করা হলো না? আপনি কি ভাবেন নাই যে ওনাকে নিশ্চয়ই কিছু বলা হয় না? আমরা কি কথাবার্তা বেলায় আমরা কি সবারই বলি, যেমন মনে করেন এনসিপি নিয়ে আমরা কম কথা বলি, যার কম কথা বলি, ওদের যে বয়স, এই বয়সে যে আবেগ, ওরা আবেগ প্রেরিত, ওদের বিবেকটা যখন শানিত হবে, ওদের যখন অভিজ্ঞতা বাড়বে, তখনই ওরা তাদের অতীতের ভুলগুলি বলতে পারবে, বুঝতে পারবে। সুতরাং ওরা আমাদেরকে যে ভাষায় কথা বলুক, আমরা সেই ভাষায় কেন ওকে উত্তর দিতে চাই? দরকার কি? ওদের একটা তো অবদান আছে, এই অবদানটা তো আমি অস্বীকার করতে পারবো না। এখন এই অবদানটা যে প্রাপ্তিটা, এই প্রাপ্তিটা দেশ থেকে দিয়েছে, এই প্রাপ্তিটা ধরে রাখার দায়িত্ব কিন্তু তাদের। সে কারণেই তারা যদি একটু সংযত হয়, ক্ষতিটা কি, তাই না? তাদের অবদানকে তো দর্শে, তাদের সামর্থ্যের অভাব থাকতে পারে এখন, কিন্তু তাদের অবদানটাকে আমি তো ছোট করে দেখতে পারি না। আমি মুক্তিযুদ্ধ করছি বলেই, আমি কোন অপরাধ করলে, আপনি যখন মেজরিটিতে ছিলেন, মুক্তিযোদ্ধার অপরাধ করলে আপনি যদি কোনো ক্রিমিনাল ইয়েতে পড়ে, তার বিচার আপনি করবেন না। মুক্তিযুদ্ধের জন্য তো কোনো ইন্ডেমনিটি নাই, কারোর জন্যই কোনো ইন্ডেমনিটি কখনোই থাকা উচিত না। আছে, আছে না? সেই কারণে আমি বললাম যে ফজলুর রহমান সাহেব একজন বিজ্ঞ লোক, যথেষ্ট ভালো বক্তৃতা দেয়, ওনার বক্তৃতা ঘন্টার পর ঘন্টা শুনে মানুষ। ওনার বক্তৃতার মতো কিছু অশালীন শব্দ ইদানিংকাল আমি দেখছি, আমি ওনার সাথে কথা বলার সুযোগ পাইনি, আমার সাথে ওনার ভালো সম্পর্ক নিশ্চয়ই আগাগোড়াই ছাত্র জীবন থেকেই ভালো সম্পর্ক, কারণ একই সময় একই জায়গায় একই চত্বরে ছিলাম। তো আমি মনে করি উনি এত সুন্দর সুন্দর ভাষায় বক্তৃতা দিতে পারেন, সুন্দর সুন্দর ভাষায় তিনি আক্রমণও করতে পারেন। সেখানে কিছু শব্দ, আপত্তিকর শব্দটা উচ্চারণ না করলে বরং ওনার ওজন ভালো থাকে। ওকে, আপত্তিকর শব্দের কথা আপনি বলছেন, আমি এবার একটু পরিবর্তনের কথায় আসি। পরিবর্তনের কথা বলার আগে আমি একটু দর্শকদের কাছে আমরা একটা জরিপ চালিয়েছিলাম, সেই দর্শকদের জরিপের মধ্যে আমরা জানতে চেয়েছিলাম যে জাতীয় পার্টিকে ভোটাভুটি, আসলে জরিপ না বলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন জামাত ও এনসিপি। প্রিয় দর্শক, তাদের অবস্থা সঠিক বলে মনে করেন কিনা? জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার এই দাবি প্রসঙ্গে 71% দর্শক বলেছেন যে হ্যাঁ, তারা এই দাবিকে সঠিক মনে করেন। শতকরা 29% দর্শক মনে করেন যে এই দাবিকে তারা সঠিক মনে করেন না। 71,000 ভোট দেওয়া হয়েছে, সে 71,000 পার্টিসিপেট করেছেন এখানে। পিআর পদ্ধতি নিয়ে কথা বলতে হয়। জিয়াউর রহমান রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চর্চা করেছেন, কিন্তু 91 সালে আপনাদের নেতৃত্বেই এর পরিবর্তন করে সংসদীয় ব্যবস্থা এসছে। এখন একটা পিআর ব্যবস্থার কথা হচ্ছে, আপনারা পিআর ব্যবস্থার বিপক্ষে কেন? আপনি যদি অল্প কথায় বলেন যে আপনি বলেছেন পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়, এটাই শিরোনাম হয়েছে আপনাদের বলাটা নিয়ে। আপনি এটি কিন্তু বলবেন যে পিআর নিয়ে আপনাদের এত কি দ্বিধা? আমি আপনার কাছে বিনয়ের সাথে বলবো, আমি এখন ওই বিষয়টা বুঝি না, যেহেতু আমি চর্চা করি নাই, তাই না? আমি আপার হাউস, লোয়ার হাউস, বিভিন্ন দেশ আছে, সেটা নিয়ে কম বেশি বুঝি। পিআর শব্দটি, পদ্ধতিটা আমাদের দেশে পপুলার না, আমার কাছে পপুলার না। আমি কখনো বই পড়ে দেখি নাই কোন কোন রাষ্ট্রে পিআর আছে, কোন পদ্ধতিতে আছে, এই ব্যাপারে আমি অজ্ঞ। সেই কারণেই কথাটা আমি বলছি যে এটা যখন আসছে, এটা এই কথাটাও আসছে, আমি জিজ্ঞেস করলাম যে মুরব্বীদেরকে যে আপনাদের মা বাবার বিয়ে হচ্ছে, হয়তো মা বাবা বিয়ের সময় নাকি একজন আরেকজনকে চিনছে,
কিন্তু এখন আপনার মেয়েকে আপনি যখন বিয়ে দিবেন, সে তার কার কাছে বিয়ে দিতেছেন বা যে ছেলে কাছে বিয়ে দিতেছেন সে কি জানতে চাইবেন না? আপনি যা বলবেন তা শুনবে, নিশ্চয়ই শুনবে না, তা জানতে চাবে ছেলে কি করে, ছেলে স্বভাব চরিত্র কিরকম, তার আয় রোজগার কিরকম, লেখাপড়া কতটুকু, তার ম্যানার কতটুকু, কত কিছু জানতে চায়, তা তো। তো এখন আপনি একজনকে ভোট দিবেন, তাকে না দেখে দিবেন আগের মতো। আমার মায়ের বিয়ে হয়েছিল, আমার বাবা জানতো না, হয়তো যেদিন আসতে পারি সেদিন আমার বাবা আমার মাকে চিনছে। কিন্তু আজকে কি আমার মানে পরীক্ষা নিরীক্ষা না করে আপনি এই বিষয়টা না বুঝে এটা নিয়ে আসলে মানে এটা ইন্ট্রোডিউস হোক এটা চান না? না, এটা কথা যে আমি নিজে যখন বুঝছি না, আমি তো অতটা মূর্খ না, যতটুকুই লেখাপড়া জানি, তাতে যদি আমার বুঝতে কষ্ট হয়, সাধারণ মানুষ এটা বুঝে কিনা সেটা আপনাকে নির্দিষ্টটা অকাংক্ষে রেখে দিলাম। হ্যাঁ, আমরা দেখেছি যে ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার, দীর্ঘদিনও তার জামিন না পাওয়া, এসব নিয়ে ভারত সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্বেগ প্রকাশ করেছে। দল হিসাবে বিএনপি বিষয়টা কিভাবে দেখে, আপনি আসলে কিভাবে দেখেন? এক বছর ধরেও ইসকনের নানা ধরনের কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা সমালোচনা অব্যাহত আছে। এই প্রসঙ্গ ধরে একটু আপনাকে জানতে চাই যে বিএনপির অবস্থান কি, আপনার অবস্থান কি? এখানে দেখেন ইসকনের চিন্ময়ের যে বক্তব্য বা তার যে কর্মকাণ্ড আর সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ের সাথে এটা কিন্তু মেয়ে খায় না। ইসকনের মতে রাজনৈতিক উদ্দেশ্য আছে, যেটা আবার রামকৃষ্ণ মিশনের নাই। রামকৃষ্ণ মিশন একান্তই তারা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে, এবং কিন্তু ইসকনের একটা রাজনৈতিক ভীষণ আছে, এবং তাদের কর্মকাণ্ডে তাদের কথাবার্তায় বোঝা যায়। আর ওই যে একটা কথা বলতেছিলেন আপনি প্রসঙ্গটা শুরু করার আগে একটা অনুষ্ঠানটা, যে আমরা সাম্প্রদায়িকতার কথা বলছেন, তাই তো? আমার মনে হয় যে আমাদের একটা নারী ও শিশু ফোরাম আছে, অধিকার ফোরাম, আমাদের বেগম সেলিনা রহমান আহ্বায়ক এবং এটার সংগঠন সদস্য শরীর, ওরা কমপক্ষে হিন্দুদের পুরো আক্রমণ হয়েছে এরকম 30টা এলাকায় গিয়েছে, তাদের সকল ঘটনা। সারনাথে একটা ঘটনা ঘটছিল যেটা যুবলীগের লোকটা করছে, সেটাও ষড়যন্ত্র নিয়ে তারা তদন্ত করতে গেছিল। তদন্ত রিপোর্টটা প্রকাশ করার পরের দিকে নিপুণকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকাটা ছিল তখন আইজিপি, যিনি এখন জেলখানা আছেন, তার এলাকা সারনাথে। তো সুতরাং আমরা বলার পর্যন্ত বিভিন্নভাবে নারী শিশু নির্যাতন এটাকে বানানোই হয়েছে যে এই বিষয়গুলো দেখা। এখন একটা জিনিস বলি ময়নদীপ ভাই, আমাকে যখন মাথা ফাটায়, আমাকে যখন গ্রেপ্তার করে, তখন নাগেশ্বরী মন্দির বলেন, ইসকন বলে, তারা উদ্বেগ প্রকাশ করে না, এমনকি গোপনে টেলিফোনে সহানুভূতিও জানায় না। কিন্তু একইভাবে যখন একটা হিন্দু আওয়ামী লীগ কইরা যদি মানুষের উপর অত্যাচার নির্যাতন বা ক্ষমতার অপব্যবহার করে থাকে, তার উপরে যদি যে ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে, তখন তাকে বলা হয় হিন্দুদের উপর অত্যাচার। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশে যা কিছু হয় আমাদের দেশে অনেকবার, সেটা হলো রাজনৈতিক সহিংসতা, কিন্তু মূল অর্থে যেটা সাম্প্রদায়িকতা বলা হয়, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক না। এবং এই পূজা পার্বণের মধ্যে দেখা যায় যে সিংহভাগ অর্থ মুসলমানরা পাড়া প্রতিবেশীরা যায়, তারা আনন্দ করে, তারা যোগাযোগ করে, তারা পূজাটা করাইতে উৎসাহিত করে। আমি এটা দেখে আছি ছোটবেলা থেকে। বাংলাদেশের মানুষকে সাম্প্রদায়িক না আপনি বলছেন, কিন্তু সম্প্রদায়গত ইস্যুগুলিকে বিএনপি নানাভাবে তো ব্যবহার করে, তাই না? না, বিএনপি সবসময় এই ব্যাপারে সঠিক সিদ্ধান্তে থাকে। এখানে বিএনপি কিন্তু একটা জিনিস বুঝাই, বিএনপির নীতিতে আছে আপনার ধর্মীয় মূল্যবোধ, ইসলামিক মূল্যবোধ শব্দটা নাই ঘোষণা করতে, ঠিক আছে? অনলাইনে একটা ইসলামিক মূল্যবোধ আছে, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু ধর্মীয় মূল্যবোধ মানে নানা ধরনের ধর্মের লোক হইতে আছে, প্রত্যেকটা ধর্মীয় মূল্যবোধই কিন্তু বিপদগামী করে না মানুষকে, মানুষকে সুশৃঙ্খল পথে রাখে। আপনার ধর্মে যেটা পাপ, আপনার আইনে সেটা অন্যায়। আমার মনে হয় এই ব্যাপারটার ক্ষেত্রে বিএনপির অবস্থানটা আমার কাছে একটু অপরিষ্কার মনে হয় সবসময়। কারণ হচ্ছে যে যখন অন্যান্য ক্ষেত্রে যাদের জোর কম, সেটা মানে সংখ্যালঘু বা ওই শব্দ যদি আমরা না বলি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় না হয়ে যাদের জোর কম, সে যদি এখন একটা মাজারের খাদেম হয়, সুফিবাদী হয়, বাউল গান গায়, তার উপরে একটা আক্রমণ চলতে সময় আমরা বিএনপির অবস্থানটা একটু আমরা দেখি যে বিএনপি আসলে সোজা গলায় বড় গলায় এগুলি সমালোচনাও করে না, কেমন জানি মানে ঠিক আক্রমণ উস্কে না দিলেও মানে পাশে থাকে আর কি।
মানে এটা আমি দেখছি যে বিএনপি আমাদের অনেক ক্ষেত্রেই এইসব ব্যাপারগুলিকে ডিল করতে চায় না, তারা মনের ভিতরে কেমন আমি তো জানি না, কিন্তু এই যে ধরেন এই সরকার ক্ষমতা আসার পরও বিভিন্ন ভাবে যাদের জোর কম তাদের উপর হামলা হয়েছে, সেটা মাদারপন্থীরা হোক, সুফিবাদীরা হোক, সেটা একটা জায়গা থেকে এক ধরনের আদর্শ বিশ্বাসী আরেক ধরনের আদর্শ বিশ্বাসের উপরে হোক, হিন্দুদের উপরে হোক, কিন্তু বিএনপি খুব জোর গলায় এটা করতে আমাদের এলাকার মধ্যে কয়েকটা এরকম আছে, কি বলা হয়, ওই যে বাদী বললেন তাদের আর কি আছে, কিছু ভক্তপুর আছে, তারা এটা চিস্তি এটা আছে, সব এখানে আসে, মানে তারা আরেকলেন আর কি মাজারপন্থী। তো কয়েকবার ভাঙার উদ্যোগ নিচ্ছে, প্রত্যেকবার কিন্তু আমি ব্যক্তিগতভাবে একদিন ছিলাম, আর বাকি প্রত্যেকটা সময় কিন্তু আমরা কাজ করতে দেয়নি তাদেরকে, দেয়নি। এখন প্রশ্নটা হলো যে ইসলামের মধ্যে নানা ধারা পছন্দ হয়ে গেছে, তাদের জামাত ইসলাম চরমোনাই কি এক, হেফাজত ইসলাম এক ভাবনার লোক না, তাদের মতো তো আছে, অনেক যথেষ্ট ফাঁক আছে, করাচ্ছে। আমি যেটা বলবো যে সেটা যেহেতু বিএনপি মধ্যবর্তী দল, ধর্মীয় উন্মাদনাটাকে বিএনপি ওন করে না। হ্যাঁ, অর্থাৎ বিএনপি একটা কথা বলে, হ্যাঁ উন্মাদনাটা করে না বলে কোনো কোনো ক্ষেত্রে এড়িয়ে যায়, এই জন্য যাতে আমার একটা কথা ফসকে গেলে সেটার মধ্যে একটা বড় ধরনের দুর্ঘটনা না ঘটে, এগুলো স্পর্শকাতর। আমি একটা প্রসঙ্গে, আপনি যেহেতু কেরিয়ার, মানে আপনি যেহেতু সারা জীবন ধরে রাজনীতি করেছেন, সেটাই আমাদেরকে বলেছেন যে এখন রাজনীতি কি একটা কেরিয়ার হতে পারে, মানে রাজনীতি দিয়ে কি ঘর সংসার আয় হতে পারে? আপনি পূর্বপুরুষগত ভাবে অনেক ধনবান হইতে পারেন, আপনার ব্যাপারটা আলাদা, কিন্তু কেউ কি রাজনীতি দিয়ে তার ঘর সংসার চলতে পারবে? বা রাজনীতি করে তো ব্যবসা করতে কেউ মানা করে না, নিয়ম মাফিক ভাবে যদি। কিন্তু আপনি যে পরিমাণ সময় দিয়েছেন, সেই পরিমাণ সময় দিলে তো ব্যবসা আর হবে না, রাজনীতিটাই তো করতে না। আর না, এখন প্রশ্নটা হলো যে আমি যে পরিমাণ সময় দিচ্ছি, আমি তো উঠতি বয়সে ব্যবসায়ী হচ্ছিলাম, তাই না, ব্যবসা করছি। এখন আমি যখন রাজনীতি করি, আমার পেটের ভাতের জোগাড়ের জন্য কোনো না কোনো কিছু তো করি, পরিচয় তো তা না, আমি ইনকাম ট্যাক্স দিই, এবং ইনকাম ট্যাক্স দিতে হয়, তাই করতেই। এখন আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে রাজনীতি করার ক্ষেত্রে একটু ত্যাগ স্বীকার করতে হয় সর্বোচ্চ, না হলো ন্যূনতম ত্যাগ স্বীকার না করতে পারে যারা, তাদের রাজনীতিটা না করা উচিত। রাজনীতিটাকে পুঁজি করে যারা বিদ্যমান হতে চায়, সম্পদশালী হতে চায়, তাদেরকে আমি না, ধরেন আমি সম্পদশালী হইতে চাইলাম না জনাব কয়েকচন্দ্র রায়, আমি শুধু আমার ঘরে আমার পরিবারে যারা আছেন তাদেরকে ভাত রুটি ডালেরই ব্যবস্থা করতে চাইলাম, সেটা আমি কেমনি করে করবো রাজনীতি যদি আমি করি? রাজনীতি তো আমার বেতন দিচ্ছে না তো। আমি রাজনীতি করি তার মানে কি আমার ট্রেড লাইসেন্স নাই? আমি কি একটা কোম্পানি খুলতে পারি না? আমি কি 10টা কর্মচারী রাখতে পারি না? তাদেরকে দিয়ে আমি মাঝে মাঝে সময় দিয়ে আমি কি ব্যবসাটা পরিচালনা করে? আমি 1984-85 সালে টেক্সটাইল বিল করছি, আমি বলে দিই, সমতা টেক্সটাইল। আমি এখানে আমার পার্টনার সময় দিয়েছে, আমি দিতে পারি নাই। পরে দেখলেন যে পার্টনাররা তো সময় দিচ্ছে, খাইছে দিয়েছে ঠিকই, আমার ভাতাও ঠিক দিচ্ছে, কিন্তু ব্যাংকের টাকা জমা দেয়, যার ফলে ঋণ খেলাপি হলো। 2013 সালে 17 কোটি টাকা ব্যাংকের সাথে বসে আলাপ করে ইন্ডাস্ট্রিটা বিক্রি করে 17 কোটি টাকা ফেরত দিয়ে দিলাম। ব্যবসা তো করতেই পারি, ব্যবসা করতে আমি কোনো সমস্যার কথা বলতেছি না, ঠিক আছে। আমি আপনার তাহলে এবার প্রশ্নটা করি যে আপনি তো ব্যবসা করেন, আমরা জানি আপনার যিনি শীর্ষ নেতা আছেন এই মুহূর্তে জনাব তারেক রহমান কি ব্যবসা করেন? মানে উনার আয়ের উৎস কি? এটা কি পরিষ্কার হওয়া দরকার? এটা কি জনগণের জানা দরকার? এটা কি জনগণের জানার অধিকার আছে? তারেক রহমান তো ট্যাক্স ফাইল আছে নিশ্চয়ই। না, ট্যাক্স ফাইল থাকা তো এক জিনিস, কিন্তু আমরা কি এটা জানতে পারি যে উনি আসলে কি করেন? উনি কি করেন, ওখানে ব্যবসা করেন না কিভাবে চলেন, নিশ্চিত ওখানে আছে ওটা, তাই না? আমি কি ওনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি করেন? আপনি জিজ্ঞেস করলে কি সমস্যা? মানে আবার আপনি কেন আপনার কোনো অভিযোগ আছে যে উনি ওখানে চাঁদাবাজি করে খায়? না না, আমি তো এই সিক্রেটটা, বা যেটা সিক্রেট না, আমার ঘটনা হচ্ছে, ধরেন আমার পরে যারা আছেন, আমার মেয়েই ধরেন রাজনৈতিক আদর্শ হিসেবে তারেক রহমানকে নিতে চান, তারেক রহমানকে ফলো করতে চান, তো ও যদি আমাকে প্রশ্ন করে যে কিন্তু আমার আয়টা কেমনে হবে, বিশ্বের অন্যান্য রাজনীতিবিদদের তো আমরা জানি, উনারটা আমরা কিভাবে জানবো? মানে আমি কি বলবো যে তুমি, আমার কথা হলো কি যে তারেক রহমানের ওয়াইফ কি একজন প্রসিদ্ধ প্রখ্যাত ডাক্তার? আমি
আমি কিন্তু বিষয়টা আমি কিন্তু বিতর্কের খাতিরে বলছি না। না, আমি বিতর্কের খাতিরে আমি বলতেছি না, আমি কিন্তু বলতেছি না যে ওনার ভাত খাওয়ার টাকা নাই, আমি এটা বলতেছি যে উনি রাজনীতিটার পাশাপাশি আর কিছু করেন কিনা, নাকি রাজনীতিটাই তার জন্য যথেষ্ট, রাজনীতিটা একটা কেরিয়ার, এটা থেকে টাকা আয় হয়, আমি এটা বুঝতে চাই। আমার কথা হলো, আমি একটা কথা বলি, উনি যতদিন দেশে ছিলেন তিনি ব্যবসা করতেন, তার ব্যবসা কি ব্যবসা ছিল আপনারা জানেন, সবাই জানেন, দেশবাসী জানেন। এখন লন্ডন গিয়ে উনি কি ব্যবসা করেন, তাই না? এটা কেউ জানতেও চায় নাই, উনি উত্তরও দেয় নাই। ঠিক আছে না? বাংলাদেশে থাকতে যখন ব্যবসা করা হয় তখন একজন প্রধানমন্ত্রীর পুত্র কি ব্যবসার থেকে বেশি সুবিধা পায়, কম সুবিধা পায়, বা ভালো হয়, খারাপ হয়, কি হয় আসলে? আমার কথা হলো যে তারা যখন ব্যবসা শুরু করছে যখন তিনি রাজনীতি করেন না। জি জি, ঠিক আছে। জি, তারপরে আপনি প্রখ্যাত নেতা পশ্চিমবঙ্গের জ্যোতি বসুর কথা জানেন, তাই না? একজন কমিউনিস্ট লিডার। জি, ওনার ছেলের নাম কি? চন্দন বসু। উনি 1000 কোটি টাকার মালিক। তো জ্যোতি বসু তো 24 বছর রাজত্ব করে গেছে। তো চন্দন বসু এত টাকার মালিক, এই প্রশ্নটা কি কখনো করে দেখছেন? চন্দন বসু একজন উত্তর দিচ্ছিল দুষ্ট, আমার ছেলের বয়স কত বলে এত স্বাভাবিক, তার সিদ্ধান্ত সে নিতে জানে, সে নেওয়ার অধিকার আছে, তার ইনকাম সে কি করবো সেটা তার ব্যাপার, আমি তাকে সহযোগিতা করি কিনা সেটা দেখার ব্যাপার। এখন প্রধানমন্ত্রীর ছেলে ব্যবসা করতে পারবে না, তাহলে কি সে বিক্রি করে খাবে? আমি উনি কি করেন সেটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, পরবর্তী প্রসঙ্গে যাই। বিএনপির কার্যক্রমে আমরা সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখন দলীয় প্রধান তারেক রহমান বিভিন্ন কারণেই বেগম খালেদা জিয়া খুব বেশি সামনে আসছেন, দলীয় নেতা কর্মীর সাথে কথা বলছেন, এটা আমরা দেখি না, যদিও কাগজপত্রে এবং সর্বতোভাবে সিদ্ধান্তে উনি দলের চেয়ারপারসন। এখন আমাদের কাছে প্রশ্ন, ইলেকশন তো আগায় আসলো, বেগম খালেদা জিয়া নির্বাচনে প্রার্থী হবেন কিনা, তিনি যদি নির্বাচন করেন সেক্ষেত্রে বিএনপি নির্বাচনী প্রচারে কাকে সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে সামনে রাখবে? দেখেন, আগে নির্বাচন হইতে দেন, একটা সংসদ ভূমিষ্ঠ হোক, তারপর নামকরণ করেন। তার আগে আপনারা বলবেন না যে আমরা সংসদ নেতা হিসেবে কাকে দেখতে পাচ্ছি? না না, আমাদের তো এটা বলে বলছে না, আমরা যখন বেগম খালেদা জিয়া শেষ কথা না, রাজনীতি তো অনেক স্তরে। আমি সাংবাদিক হিসেবে আপনার প্রশ্ন করলাম যে ভাই আপনার সংসদ নেতা কে? সবই ঠিক আছে, আগে আমাকে সংসদে আসতে দেন এবং সংসদ সদস্য তো ডিসাইড করবে কে সংসদ নেতা হবে, কে প্রধানমন্ত্রী হবে, তাই না? জি, আমরা তো বলতেছি আগামী তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আমরা বলতেছি না, আমরা বলি না দেশ নায়ক বলি না, আমরা আমাদের সকল আবেগের মধ্যে রাখছি তো, তাই না? তার অর্থ যে আমরা খালেদা জিয়াকে ফেলে দিচ্ছি তা তো না, তিনিও তো একটা অনুপ্রেরণা। আর এই যে রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে ম্যাডাম স্বাস্থ্যগত কারণে বেশ কিছু সময় কথা বলতে পারে না, খুব আস্তে আস্তে কথা বলে, সেই কারণে আমারও তো মন চায় ম্যাডামকে মাঝে মাঝে দেখতে যাই, কিন্তু খবর নেই, আমরা ডাক্তারের মাধ্যমে খবর নেই, বাড়ির মাধ্যমে খবর নেই, হ্যাঁ দেখি যে না তেমন ততটা উনি সুস্থ না, সেই কারণে হয়তো আমরা কম যাই, যখন মাঝে মাঝে যাই আমরা বসি কথা বলে উনি শুনে, ঠিক আছে? আর আমার কনস্টিটিউশন বলে যে অন বিহাফ অফ চেয়ারপারসন সিনিয়র ভাইস চেয়ারম্যান উইল অ্যাক্ট অ্যাজ চেয়ারম্যান, সেই কারণে চেয়ারম্যানের মধ্যে দায়িত্বটা, সকল ক্ষমতাটা দায়িত্বটা পালন করতে আছে। ইট ডাজ নট মিন যে তারেক রহমান এই দল চালাইতে গিয়ে সে তারা আমার সাথে অথবা চেয়ারপারসনের সাথে কোনো আলাপ করে না, কোনো পরামর্শ নেয় না, তা তো না। এখানে একটা বিভাজন, একটা বিতর্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। এটা কে ছোট কে বড় কথা বললাম জিজ্ঞেস করতে দরকার নাই। অবস্থার পরিপ্রেক্ষিতেই তো তারেক রহমানকে এই দায়িত্বটা পালন করতে হয়েছে নাকি? ম্যাডাম যদি গ্রেপ্তার না হতেন, তাকে যদি এতদিন দীর্ঘদিন আটকে না রাখতো, তাহলে তো আমি কিন্তু ছোট বড় প্রসঙ্গটাই তুলতেছিলাম না, কারণ বেগম জিয়া যদি এই মুহূর্তে সকল ধরনের রাজনৈতিক অপশন নেন, তার জায়গা বাংলাদেশের ইতিহাসে তার মতোই থাকবে, বিএনপির ইতিহাসে তো অবশ্যই তার জায়গা তার মতো থাকবে। আমি বলতেছি বিষয়টা পরিষ্কার করার কথা, বিএনপি রাজনীতিতে কেমন জানি ঘোলা লাগে, ঘোলা রাজনীতি বিএনপি করে। আপনি খালেদ ভাই শোনেন, আমরা তো শিষ্য, আমরা তো সমর্থক, আমরা তাদের সহকর্মী, আমরা তাদের সহযোগী নাকি? আমরা লালিত পালিত জিয়া রহমান দ্বারা, তারপরে লালিত পালিত না থেকে আমাদের নেতৃত্ব দ্বারা, এখন আমরা আমাদের নেতৃত্বে আছেন তারেক রহমান, আমাদের কাছে কেউ ছোট কেউ বড় তো না, তাই না? সুতরাং ম্যাডামের, আমি তো বলি ম্যাডামের প্রতি কারো কোন রকমের ই নাই, এমনকি যারা বিএনপি করে না তাদেরকেও ম্যাডামকে এখন পছন্দ করে। এখন ম্যাডামকে শুধু বিএনপি নেতৃত্ব চলবে না, এখন বাংলাদেশের একজন শীর্ষ নেতৃত্ব না, এটা অভিভাবকের
পর্যায়ে আছে উনি। তা এখন ম্যাডামের শরীর স্বাস্থ্য বিবেচনা করে উনি তো আমাদেরকে সিদ্ধান্ত দেবেন, তাই না? এই ব্যাপারে তো আমার কোনো সন্দেহ নাই। এবং ফাইনাল সিদ্ধান্ত যখন হবে নিশ্চয়ই যত ক্ষীণকণ্ঠই হোক, যত তুমি অসুস্থই থাকুক না কেন, নির্বাচনটা উনি তো নিশ্চয়ই আমাদের পরামর্শ দেবেন নির্বাচনের ব্যাপারে, তাই না? ওকে, তখন উনি যদি উনি নির্বাচন করতে পারে, আমরা মানা করবো এই কথা কেন আসবে? আমরা তো চাইবো ম্যাডাম নির্বাচন করুক। আপনাদের চাওয়াটাই আমরা একটু বুঝতে চাই, আর তো কিছু না। মানে আমাদের দলের মধ্যে এমন কোন বেকুবের জন্ম হয় নাই যে এরা বলবে যে ম্যাডাম নির্বাচন না করুক। আচ্ছা, সেটা ম্যাডাম তার নিজেকে তার শরীর স্বাস্থ্যের বিবেচনা করে উনি সিদ্ধান্তটা নেবেন। সেই সিদ্ধান্তটা কি এখনো নেওয়া হয় নাই, তাই তো? নির্বাচনটা পরিচালনাও উনি করবেন, নির্বাচনে দাঁড়াইলেও করবেন, না দাঁড়াইলেও করবেন, এটাই আমরা বুঝি। বেগম খালেদা জিয়া এটাই বুঝি। আর মাঠের যে অ্যাক্টিভিটিসটা আছে, অর্গানাইজেশনের যে অ্যাক্টিভিটিসটা আছে, সঙ্গত কারণেই তারেক রহমানকে দিন রাতি পরিশ্রম করে দলটাকে একত্রিত উনি রাখতে পারছে, এটা তার কৃতিত্ব। এত দলটাকে ভাঙার চেষ্টা খালেদা জিয়া নির্বাচন করবেন কি করবেন না, এই সিদ্ধান্ত এখনো নেওয়া হয় নাই। না না, আমরা সিদ্ধান্ত নিব কেন? এটা তো ম্যাডাম নিজেই, ম্যাডাম এই সিদ্ধান্ত এখনো নেন নাই। সেটা তো মানে সিদ্ধান্ত নিছেন কিনা সেটা আমরা জানি না, তাই তো? না, এটা কিন্তু আলোচনা হয় না, আলোচনার সময় তো আসে নাই। আলোচনার সময় আসলে তো উনি আমাদেরকে ডাকবে। অ্যাবসলিউটলি, মানে আলোচনার সময়ও আসে নাই। মানে উনি নির্বাচন করবেন কিনা, পলিটিক্সে থাকবেন কিনা, প্রধানমন্ত্রী হবেন কিনা, এটা কিছু সিদ্ধান্ত আপনি কি একসময় যেভাবে কথা বলা হচ্ছে নির্বাচন তারিখ ইত্যাদি ইত্যাদি, আপনি কি নিশ্চিত যে একসময় যে হয়ে যাবে? আমি তো নিশ্চিত আমি তো উপর দিয়ে দেখি শুধু, সেজন্য আমি বুঝি যে নির্বাচন হবে। না না, ধরেন 7 সালে যে নির্বাচনের নমিনেশন সাবমিট হয়ে গেল, আওয়ামী লীগ প্রত্যাহার করলো, জরুরি আইন আসলো, নির্বাচনের প্রচারণা থেকে মাঠে থেকে সবাই সরে এলো, কে গ্রেপ্তার হইলো, খেয়াল করেন। অর্থাৎ ইলেকশনটা আমি যেটা বলতে চাইছি বারবার, নির্বাচনের ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত নির্বাচনীয় আশঙ্কাটা থাকবে মানুষের মধ্যে, নানা কারণে নানা ব্যাপারে থাকবে, কিন্তু তারপরে বিশ্বাস করতে চাই যে নির্বাচনটা হবে। আমার শেষ প্রশ্ন, এটা নির্বাচন নিয়ে না, আমরা বিভিন্নভাবে, ভারতীয় মিডিয়া তো বটেই, ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ বারবার বলেছে যে একটি নির্বাচিত সরকার আসলে পরেই তাদের সাথে সম্পর্কের উত্তরণ ঘটবে বা স্বাভাবিক হবে, আমি যদি এটা বলি। এখন বিএনপি ভারত সরকারের সাথে সম্পর্ক উত্তরণে কি করবে, যেটা ডক্টর ইউনূস সরকার করতে পারছে না, এই ব্যাপারটা যদি একটু বলেন। ভারত সরকারকে ডিল করার জন্য ভারতের যেগুলি ইস্যু আছে, এই যে 10 ট্রাক অস্ত্রের চালান, 7 সিস্টার্সের নিরাপত্তা, এই ক্ষেত্রে যেটা হিস্টোরিক্যালি বলা হয় যে বিএনপির উপর ভারত ভরসা করে না, এইটা কি হয় করবে বলে আপনার মনে হয়? শেষ প্রসঙ্গ। একটা শুনেন, এটা প্রতিবেশী দেশ, তাই না? আগে গ্রাম বেশির আগে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকা দরকার। সেই সুসম্পর্কটা কিন্তু রিজনেবল নাকি, পারস্পরিক মর্যাদা, পারস্পরিক স্বার্থকে সমুন্নত দেখে নাকি, আমরা কারণ তাদের কাছে আবদার থাকতে পারে, সেগুলো বিবেচনা করবো, তাদের আবদার রক্ষা করতে গেলে আমার কোনো ক্ষতি হয় কিনা, সেটা তো আমাকে বিবেচনা রাখতে হবে। আমার যে অধিকারগুলি আছে, আবদার না, আমার তিস্তা, আমার রাখা, এটা তো আমার অধিকার। সে অধিকারগুলি তো তারা এখনো নিষ্পত্তি করে নাই, কিন্তু আমার বাড়ির উপর আসবে যাবে, আমাকে ট্যাক্স দিতে হবে না, 7 সিস্টেম রক্ষা করবে, বন্দর তদারকি করবে, এখানে সে সিকিউরিটি ক্যামেরা বসাবে, কত কিছু ব্যাপার আছে, তাই না? এখন আমরা তো বন্ধুত্ব চাই, আমরা তো দাদাগিরি চাই না, অবশ্যই বন্ধুত্ব চাই। প্রতিবেশীর সাথে বন্ধুত্ব থাকাটা জরুরি, ঝগড়াঝাটি করে সময় নষ্ট হয়। এবং খালেদা জিয়ার একটা সুস্পষ্ট বাণী আছে, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই, ঠিক আছে? সেখানে বিদেশ বলতে কি ভারতও বোঝায়, চীনও বোঝায়, আমেরিকা বোঝায়, সকল রাষ্ট্রে বোঝায়। আমরা সকল রাষ্ট্রের সাথেই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে যার সাথে যতটুকু আদান প্রদানের মধ্য দিয়ে বন্ধুত্বটা সুরক্ষিত হয়, এবং আমাকে গ্লোবালিও চিন্তা করতে হবে, সবকিছু মিলাই সেভাবেই তো আমাকে চলতে হবে। তো সুতরাং আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো না, বা ভারতের সাথে আমরা সম্পর্ক করবো না, ভারতের সাথে কি আমাদের সাথে সম্পর্ক ছিল না, সেখানে তো কোনো টানপোড়েন নাই। আজকে দেখেন, আপনার কাছে নিউজ থাকার কথা, যদি আমি নিজের কানে শুনিনি, কালকে জন্য বলতেছিল যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আর আসামের মুখ্যমন্ত্রী তারা প্রকাশ্য কেন্দ্রীয় সরকারকে আহ্বান করছে, হ্যাঁ, বাংলাদেশে ভারতীয় সৈন্য ঢুকানো, তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বন্ধু তাকে এখানে আনা, যে কটু কথাবার্তা, এই যে দুইটা করা, ওই যে তাদেরকে কেন্দ্রীয় সরকারকে বলা ভারতের ভিতরে, মানে বাংলাদেশের ভিতরে ঢোকা,
এই শব্দটার উত্তরটা কেন্দ্রীয় সরকার কি দিচ্ছে আমি জানি না। এই উত্তরটার উপরে তো নির্ভর করে যে তাদের টেন্ডেন্সিটা কি, তারা আমাদের সাথে কি ধরনের সম্পর্ক রাখতে চায়, তাই না? ওকে। তো সুতরাং আজকে দেখেন দিল্লিতে, কলকাতাতে ইচ্ছা করে আউটি করবার মিছিল বের করতে পারে এত লোক। তারা কি এখন কি 71 সাল মনে করে যে ভারত তাদের পক্ষ এটা করবে? আর সেই ক্ষেত্রে তাদের অফিস করা, এটা করা, সেটা করা, নানা কিছু করার ব্যাপার আছে। সেক্ষেত্রে তো তাদেরও তো বোধহয় একটা ন্যাশনাল অ্যান্ড রিজনেবল একটা মতামত প্রকাশ করা উচিত বাংলাদেশ প্রশ্নে। তারা, আমি মনে করি ধরেন আনন্দবাজার অন্যান্য অন্য পত্রিকার লোকরাই আসছে, আমার সাথে দেখা করছে, আমি তাদেরকে বলছি দেখো, তারপর কথা বললো, হ্যাঁ দেখে দাও, নিজস্ব দেখো। তারা জেনে শুনো, হ্যাঁ, একের পর এক, হ্যাঁ, প্রভাগান্ডা চালিয়ে যাচ্ছে, প্রভাগান্ডা চালিয়ে